শেখ হাসিনাকে আমরা এই বাংলার মাটিতে যতদিন জানতে পারবো ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। এছাড়া দলের নেতাকর্মীদের বাঁচাতে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচাতে খুবই শীঘ্রই দেশে ফিরবেন তিনি। কে বিপদে, জনগণ নাকি অন্তর্বর্তী সরকার? কি রে ভাই, ব্যর্থতা স্বীকার করে নেন। স্পষ্ট ভাষায় বললে তো আমি ব্যর্থ। আইনমন্ত্রী কেন বলতেছি? আপনি বলেন আইন উপদেষ্টা, আপনি ব্যর্থ। আপনি আইন উপদেষ্টা, আপনি দেশের মধ্যে আইন প্রতিষ্ঠা করবেন, আইনের মানে কাজ আপনি চলমান রাখবেন, মানুষ সবাই আইন মেনে যেন চলে সেই কাজ করবেন। অথচ আপনি বলতেছেন যে এখন আর সম্ভব হইতেছে না, যারা যারা মারামারি করতেছে তোমরা আপোষ হয়ে যাও। তানক অন্যায় করেছে আর আমি গিয়ে মাপ চাইবো, এটা তো হয় না। ওর অন্যায় ও বিচার হবে, বিচারের জন্য মাপ কিসে? কিন্তু যে বিচারযোগ্য কোনো অন্যায় করে নাই সে মাপ চাইবে। মানে ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগ করাই একটা অপরাধ, আপনি আওয়ামী লীগ করেছেন সেই জন্য অপরাধ। এটা যদি হয়ে থাকে তাহলে একটা সমস্যা আছে। প্রশ্নটা হচ্ছে যে তাহলে তো এই যে যারা লুকিয়েছিল এরা তো অপরাধী, এরা মাপ চাক যে আমরা লুকিয়েছিলাম, আমরা আওয়ামী লীগ সাথে বসেছিলাম। বাংলাদেশকে এবার কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যে দেশটির দক্ষিণ এশিয়ার সীমান্ত নিয়ে চরম অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতীয় সেনাপ্রধান যেন এবার আগুনে ঘি ঢাললেন। বাংলাদেশকে দেওয়া $29 মিলিয়ন নিয়ে এবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে, যেটির নাম কেউ কোনোদিন শোনেনি। বাংলাদেশে $29 মিলিয়ন কারা পেয়েছে? একই প্রশ্ন বাংলাদেশে যে সেখানে আমেরিকার $21 মিলিয়ন কারা পেয়েছে? এ নিয়ে রীতিমতো তোলপাড় ভারতের রাজনীতি। মাহফুজ আলম তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, পরিষ্কারভাবে বলেছেন। এখন এই ছাত্রনেতারাই আবার ক্ষমা চাওয়া অংশকে রাজনীতিতে কোনো বাধা না দেওয়ার পক্ষে এবং তাদেরকে আওয়ামী লীগের মূলধারা হিসেবে চিহ্নিত করার পক্ষে। নিঃসন্দেহে মোদী সরকার এবং ডক্টর ইউনূস সরকারের মধ্যে সম্পর্কের উপরে নির্ভর করছে দুই রাষ্ট্রের সম্পর্ক। এর বাস্তব পরিস্থিতি আবারও আমাদের সামনে মোটামুটি খুলাসা করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। আপনারা ইতিমধ্যেই ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। তো দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো দেখতে থাকুন। করেছে আওয়ামী লীগ। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে অংশ নেয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাঙ্গি এলাকায় গিয়ে শেষ হয়। বিভিন্ন স্থানে চলছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সহ লিফলেট বিতরণ কর্মসূচি। খুব সহজ ছিল না আজকের এই আন্দোলন। বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা গ্রেপ্তার সহ মারধরের শিকার হয়েছেন। থেমে নেই দলের নেতাকর্মীরা। চট্টগ্রাম, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল চালানো হচ্ছে। বাংলাদেশে 20% লোক তারা জঙ্গিবাদ, মৌলবাদ, পাকিস্তানিদের পক্ষে, যারা 71-এ হেরেছিল, রাজাকাররা বা তার নাতিপুতিরা। কিন্তু বাংলাদেশের 80% লোক কেবলমাত্র সনাতনীরা নয়, ওখানে অনেক প্রোগ্রেসিভ মুসলিমরাও আছে। তারা বাংলাদেশের উন্নয়ন চায়, যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন। এদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঘোষণা দিয়েছে যতদিন না পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরবেন ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন। শেখ হাসিনাকে আমরা এই বাংলার মাটিতে যতদিন জানতে পারবো ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এছাড়া দলের নেতাকর্মীদের বাঁচাতে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচাতে খুবই শীঘ্রই দেশে ফিরবেন তিনি। এই পরিস্থিতিতে আমি বলতে চাই,
আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। কি রে ভাই, ব্যর্থতা স্বীকার করে নেন। স্পষ্ট ভাষায় বললে তো হয় যে আমি ব্যর্থ, আইনমন্ত্রীকে আমি বলতেছি, আপনি বলেন আইন উপদেষ্টা আপনি ব্যর্থ। আপনি আইন উপদেষ্টা, আপনি দেশের মধ্যে আইন প্রতিষ্ঠা করবেন, আইনের মানে কাজ আপনি চলমান রাখবেন, মানুষ সবাই আইন মেনে যেন চলে সেই কাজ করবেন। অথচ আপনি বলতেছেন যে এখন আর সম্ভব হইতেছে না, যারা যারা মারামারি করতেছে তোমরা আপোষ হয়ে যাও। কে বিপদে, জনগণ নাকি অন্তর্বর্তী সরকার? চলন্ত বাস থামাইয়া এই বাসের হেল্পার এবং ড্রাইভাররা মিলে 7-8 জন লোক উঠাইলো। তারা কিছুক্ষণ পরেই বাসের কন্ট্রোল নিয়ে নিল এবং সারা বাসটাই জিম্মি করে ফেলাইলো। বাসের মধ্যে ডাকাতি হয়ে যাচ্ছে। 2 জন মহিলা, একজনের বয়স 20, একজনের 25 থেকে 30, একজন হিন্দু একজন মুসলমান, স্বামীর সাথে বসে আছে। সেখান থেকে একটাই নিয়ে হিস্ট্রি নিয়ে পিছনের সিটে নিয়ে তাকে দর্শন করছে। স্বামী বাধা দিচ্ছে, সেই স্বামীকে মারধর করছে। আর একজনকে যে সিটে বসে সেই সিটের উপরে। অনেকে বলতেছে যে এই যে ঘটনা ঘটলো, একই বাসের মধ্যে বাস বোঝায় মানুষ, তারা যদি সবাই উঠে প্রতিবাদ করতো, প্রতিবাদ করে লাভ নাই, করতে পারে। ওই আসামিগণ ধরা পড়ছিল, পরের দিনে জামিনে মুক্তি পেয়েছে। জড়িত হবে ওই ধর্ষক ওই ডাকাত। তাহলে দেখেন ওই বাসের মধ্যে মানুষ প্রতিবাদ করবে কিভাবে? আইনের শাসন আছে? চট্টগ্রামে একটা ভিডিও দেখলাম, এক ব্যবসায়ী, ফুটপাতের ব্যবসায়ী, চাঁদা দেয় না, তারা এসে মারধর করতেছে। জনগণ পরে মানববন্ধন করতেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, তখন ধরতে পারলো না। কি জন্য পারলো না? কি জন্য সাহসটা মানুষের মনের মধ্যে আসলো না? কারণ হচ্ছে যে ওই ধর্ষিতা, ওই ডাকাত, ওই কিশোর গ্যাং, ওই লুটেরা, ওই চাঁদাবাজ, তাদেরই জয় হইতেছে। কারণ এত বড় একটা ঘটনা আলোচিত, সারা দেশে আলোচনায় চলে আসছে এই বিষয়টা। বাসের মধ্যে 2 জন মানুষ নারীকে ধর্ষণ করা হলো, সারা বাস সবাইকে ছিল রাহানি করা হলো, লুটপাট করা হলো, ডাকাতি করা হলো, আর সেই ডাকাতটা ধরা পড়লো, পরের দিন জামিনে মুক্তি পেল। কি রে ভাই, বিপদে কারা? জনগণ না সরকার? দেখেন কুয়েটের বিষয়, ছাত্র মারামারি, ছাত্র দল, ছাত্র শিবির, 30 জনের মতো আহত। আমাদের আইন উপদেষ্টা কি তাদের ফেসবুকে স্ট্যাটাস দিল যে আগের সরকার মানে বিগত সরকারের আমলে যে পুলিশ বা প্রশাসন ছিল, তারা নাকি একটা পক্ষ নিত। একটা পক্ষ নেওয়ার পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো মানে খুব তাড়াতাড়ি, খুব দ্রুততার সাথে সমাধান করা সম্ভব হতো। কিন্তু এখনকার আইন শৃঙ্খলা বাহিনী তো কোনো পক্ষ নিতেছে না, যার পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো থামানোর মানে বন্ধ করা, নিউট্রাল করা সম্ভব হইতেছে না। এবং সে অনুরোধ জানাইতেছে 2 পক্ষকে, ছাত্র দল এবং ছাত্র শিবিরের মানে ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে বলতেছে আপনারা বিষয়টা মিটান। এটা কি রে ভাই, ব্যর্থতা স্বীকার করে নেন। স্পষ্ট ভাষায় বললে তো হয় যে আমি ব্যর্থ, আইনমন্ত্রীকে আমি বলতেছি, আপনি বলেন আইন উপদেষ্টা আপনি ব্যর্থ। আপনি আইন উপদেষ্টা, আপনি দেশের মধ্যে আইন প্রতিষ্ঠা করবেন, আইনের মানে কাজ আপনি চলমান রাখবেন, মানুষ সবাই আইন মেনে যেন চলে সেই কাজ করবেন। অথচ আপনি বলতেছেন যে এখন আর সম্ভব হইতেছে না, যারা যারা মারামারি করতেছে তোমরা আপোষ হয়ে যাও। বিপদে কারা রে ভাই? বিপদ, মহাবিপদ, খুবই বিপদ রে ভাই, খুবই বিপদ। দেখেন 21শে বই মেলায় আক্রমণ হইতেছে, পুলিশ যাই অ্যারেস্ট করতেছে ওই বই মালিককে, মানে ওই স্টলের মালিককে। কি বলবেন? আপনার 14 ফেব্রুয়ারি উপরে ফুলের দোকান ভাঙচুর হইতেছে। মেয়েদের ফুটবল খেলার যে মাঠ, মেয়েরা ফুটবল খেলবো টুর্নামেন্ট, সেখানে ভাঙচুর করতেছে। লালন উৎসব হইতেছে না, বসন্ত উৎসব হইতেছে না, নাট্য উৎসব হইতেছে না, কিছুই হইতেছে না। 21শে ফেব্রুয়ারি যেই 21শে ফেব্রুয়ারি আমাদের শিখাইছে নির্যাতন নিপীড়নের হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম, লড়াই, বিদ্রোহ। যে 21শে ফেব্রুয়ারি আমাদের মুখের ভাষা বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করছে, যে 21শে ফেব্রুয়ারি ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা পেয়েছি, সেই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যারা স্মৃতি শোধ ভাঙে, মানে কি বলবেন আপনি এখানে? কি বলবেন? সব তৌহিদি জনতা, বুলডোজার কর্মসূচি হয় তৌহিদি জনতা। উপদেষ্টারা ওই তৌহিদি জনতাকে রিকোয়েস্ট করে যে আপনারা শান্ত হন, আপনারা এগুলো করেন না। আবার কুয়েটে ছাত্র মারামারি, আইন উপদেষ্টা ফেসবুকে পোস্ট দেয় যে আপনারা নিজেরা মানে মিল হন, আপনারা মারামারি করেন না। আইন শৃঙ্খলা বাহিনী, আপনি কি জন্য আইনমন্ত্রী হয়েছেন? উপদেষ্টা কি জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে? বাসের মধ্যে ধর্ষণ হয়, সেই ধর্ষকেরা পরের দিন জামিন পায়। আমি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, আসলে প্রকৃতপক্ষে বিপদে কারা? জনগণ নাকি অন্তর্বর্তী সরকার? বাংলাদেশে 29 মিলিয়ন ডলার কারা পেয়েছে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই প্রশ্ন বাংলাদেশে, যে সেখানে আমেরিকার 21 মিলিয়ন ডলার কারা পেয়েছে? এ নিয়ে রীতিমতো তোলপাড় ভারতের রাজনীতি, যে 21 মিলিয়ন ডলার কে পেয়েছে? সরকার বলছে আমরা পাইনি, তাহলে কে পেয়েছে? বাংলাদেশেও এখন সেই প্রশ্ন, যে 29 মিলিয়ন ডলার রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য আমেরিকা অনুদান দিয়েছে, যেই অনুদান বাতিল করেছে, ভবিষ্যতে আর এই ধরনের অনুদান আর দেওয়া হবে না। কিন্তু ইতিমধ্যে যে দেওয়া হয়েছে, বাংলাদেশে 29 মিলিয়ন আর ভারতে 21 মিলিয়ন, এটা কারা পেয়েছে? ঢাকা পোস্টের একটা রিপোর্ট এই বিষয় নিয়ে, সেখানে বলা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র 29 মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত 16 ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএসএআইডির এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। বাংলাদেশকে 29 মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে 29 মিলিয়ন ডলার গেছে। কোন সেই সংস্থা? যেটির নাম কেউ কোনোদিন শোনেনি। তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন, আপনার ছোট সংস্থা আছে, আপনি এখানে 10,000 পান, ওইখানে 1 লাখ পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে 29 মিলিয়ন ডলার পেয়েছি।
বাংলাদেশকে দেওয়ার জন্য। ওই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। খুবই ইঙ্গিতপূর্ণ কথা যে মাত্র 2 জনের একটা প্রতিষ্ঠান, সেখানে $29 মিলিয়ন গেছে যুক্তরাষ্ট্র থেকে, এবং বলা হচ্ছে যে এই 2 জন খুব ধনী এই টাকা পেয়ে, এবং কয়েকদিন পর তাদের ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে মহান ব্যক্তি হওয়ার জন্য। ট্রাম্প বলছেন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি, এটির মানে কি। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী কি, রাজনৈতিক ব্যবস্থাও শক্তিশালী যদি এটা হয়, সেটাও বা কিভাবে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই $29 মিলিয়ন ব্যয় হয়েছে। এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে $21 মিলিয়ন দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলছেন যে আর $21 মিলিয়ন যাচ্ছে আমার বন্ধু নরেন্দ্র মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। প্রধানমন্ত্রী মোদীকে আমার বন্ধু বলছেন। হ্যাঁ, মোটামুটি অনেক চরিত্রের মিল আছে ট্রাম্পের সঙ্গে, কিন্তু শুল্কে তো কোনো ছাড় দিল না। যেটা বলছে ট্রাম্প যে বন্ধুত্বের সাথে শুল্ক ছাড়া কোনো সম্পর্ক নেই। বন্ধুত্ব হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, আর শুল্ক হচ্ছে রাষ্ট্র পর্যায়ে বা জনগণের পর্যায়ে। মার্কিন জনগণ এটার ন্যায্য হিসাব বুঝে নেবে যে এই বাণিজ্য ঘাটতি চলবে না। যাই হোক, সেটা অন্য আলোচনা। আমরা ভারতকে জন্য $21 মিলিয়ন দিচ্ছি, আমাদের ব্যাপারে কি বলবেন? আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই। এদিকে বাংলাদেশে মানে বেশ তাচ্ছিল্য করে বলছেন যে আমিও তো আমার ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই। তো ভারতে ভোট কেন্দ্রে ভোটারদের জন্য উপস্থিতি বাড়ানোর জন্য কেন আমরা টাকা দেবো, এটা হলো তার প্রশ্ন। এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে $29 মিলিয়ন পেয়েছে সেটা এখন স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি। তারা বলেছে 2022 সালে বাংলাদেশকে $21 মিলিয়ন দেওয়া হয়, যেগুলো প্রথমে 2022 সালের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় USAID এই সহায়তা দেয় বলে দাবি করে সংবাদ মাধ্যমটি। যাই হোক, এটা বোঝা যাচ্ছে যে কোনো না কোনো এনজিওকে হয়তো দিয়েছে। তো এখন এই বিষয়টা যেভাবে প্রকাশ করা হচ্ছে, চিত্রিত করা হচ্ছে, সেটা নিশ্চয়ই বাংলাদেশে যখন নাকি সেই এনজিওর নাম, ব্যক্তির নাম প্রকাশ পাবে, এটা বাংলাদেশেও একটা ঝড় বইবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, এ কথা তো সত্য যে নিঃসন্দেহে মোদী সরকার এবং ডক্টর ইউনূস সরকারের মধ্যে সম্পর্কের উপরে নির্ভর করছে 2 রাষ্ট্রের সম্পর্ক, এবং 2 সরকারের পক্ষ থেকে বা কূটনৈতিক পর্যায় থেকে মাঝে মধ্যে আমাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপনের চেষ্টা করা হয় যে না, সম্পর্ক শিথিলতা থেকে উষ্ণতার দিকে যাচ্ছে। আসলে কি তা ঠিক? কতটুকু ঠিক? এর বাস্তব পরিস্থিতি আবারও আমাদের সামনে মোটামুটি খুলাসা করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি কি মন্তব্য করেছেন? তিনি বলছেন যে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ISI এর সদস্যরা যদি বাংলাদেশে সফর করে থাকে তবে সেটা ভারতের জন্য উদ্বেগের। এর খবর ছড়িয়ে পড়েছিল যে পাকিস্তানের গোয়েন্দা প্রধান ISI এর প্রধান বাংলাদেশ সফর করে গেছেন খুব গোপনে। সেই বিষয়ে আমাদের সংশ্লিষ্ট মহল থেকে যদিও স্পষ্ট করে কিছু জানানো হয়নি, আমরা ধরে নিতে চাই এটি গুজব, কিন্তু ছড়িয়েছে তো এরকম একটি খবর। সেই জায়গা থেকে ভারতের বার্তা সংস্থা ANI এর পক্ষ থেকে প্রশ্ন ছিল জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে, সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির গোয়েন্দা সংস্থা ISI কর্মকর্তারা ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি বাংলাদেশ সংলগ্ন ভারতের চিকেন্স নেক এলাকায় সংবেদনশীল এলাকাগুলোতে গিয়েছিলেন। এই বিষয়ে কি আপনি উদ্বিগ্ন? তার উত্তরে তিনি এই কথা বলেছেন, এবং তিনি এও বলেছেন যে আমি নির্দিষ্ট একটি দেশ অর্থাৎ পাকিস্তান প্রসঙ্গে বলছেন যে সেটি সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু। এখন সেই দেশের লোকেরা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যাওয়া আসা করে, এবং তাহলে স্বাভাবিকভাবেই আমি এই বিষয়ে উদ্বিগ্ন, কারণ তাদের এই মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাসীদের পাঠানোর সুযোগ থাকা উচিত নয়। অর্থাৎ পাকিস্তান ভারতের মধ্যে যে চিরবৈরী সম্পর্ক, ভারতকে অস্থিতিশীল করার একটি চেষ্টা সবসময় পাকিস্তানের পক্ষ থেকে করে যাওয়া হচ্ছে, এমন অভিযোগ ভারতের পক্ষ থেকে যেটি হোক না কেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মন্তব্য জেনারেল দ্বিবেদী বা উপেন্দ্র দ্বিবেদী করতে পারেন কিনা? বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসীদেরকে বা যে কোনো সন্ত্রাসীকে ভারতের মাটিতে পাঠানো হতে পারে, কেন এই মন্তব্য তিনি করছেন? এর আগে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? বরং KNF এর যিনি প্রধান নাথান বোম, তিনি তো মিজোরামে লুকিয়ে আছেন, আত্মগোপনে আছেন, এটি ওপেন সিক্রেট। নাথান বোম ভারতের মিজোরামে বসে বাংলাদেশের পাহাড়ি এলাকায় সব ধরনের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে তো তাদের কোনো উদ্বেগ নেই, উৎকণ্ঠা নেই বা কোনো ধরনের তৎপরতা নেই নাথান বোমকে আটকের বিষয়ে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তর্কের খাতিরে বলছি, পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা কিংবা ISI এর প্রধান যদি বাংলাদেশে এসেই থাকেন তাহলে এত আপত্তি হবে কেন? যদিও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে এখন একটি ভয়ঙ্কর উষ্ণ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা আমরা দেখছি, সেটি আমাদের জন্য উদ্বেগের, নিশ্চয়ই উদ্বেগের, কিন্তু আমি শুধু তর্কের খাতিরে প্রশ্ন তুলছি। ভারতও আমাদের জন্য কম উদ্বেগের ছিল না, এবং ভারতের সেনা সদস্যরা কিংবা ভারতের গোয়েন্দা যে প্রতিষ্ঠান রয়ের কর্মকর্তাও তো বাংলাদেশে অসংখ্যবার আসা যাওয়া করেছে। তারা যদি এইভাবে বাংলাদেশে প্রভাব বিস্তার করার জন্য আসা যাওয়া করতে পারেন তাহলে পাকিস্তানের সদস্য এখন আসবেন না। হ্যাঁ, তাদের জায়গা থেকে তাদের উদ্বেগ উৎকণ্ঠা থাকতেই পারে। আমি শুধু প্রশ্ন তুললাম যৌক্তিকতার জায়গা থেকে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের পরিবেশ, এই সম্পর্কে আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।